নমস্কার। আজকের এই আলোচনায় আমরা জ্ঞানের একটা দারুণ রূপরেখা নিয়ে কথা বলবো। চলুন শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা দেশকে, একটা জাতিকে ঠিকমতো গড়ে তুলতে আসলে কোন জ্ঞানটা সবচেয়ে জরুরি? রাষ্ট্র চালানো থেকে শুরু করে মানবিকতার বোধ পর্যন্ত ঠিক কি জানা দরকার? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা দারুণ একটা জিনিস খুঁজে পেয়েছি। বলতে পারেন একটা ব্লুপ্রিন্ট। এটা হলো বাংলাদেশে যারা ভবিষ্যতে সরকারি কর্মকর্তা হবেন তাদের জন্য তৈরি করা একটা স্টাডি গাইড। আর এখান থেকেই আমরা একটা ধারণা পাবো যে একটা দেশকে যারা চালাবেন তাদের ঠিক কি জানা দরকার বলে মনে করা হয়। আচ্ছা, তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক। প্রথম সেকশনে আমরা দেখব একটা রাষ্ট্রকে চালানোর জন্য যে প্রশাসনিক ব্যবস্থাটা লাগে তার মূল ব্যাপারগুলো কি। এই গাইডটা শুরুই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আচ্ছা, একটা প্রশাসনের আসল নৈতিক দায়িত্বটা কি? তাদের প্রধান কাজটা কি হওয়া উচিত? আর উত্তরটা খুবই সোজা এবং শক্তিশালী। জনগণের অধিকার রক্ষা করা। মানে পুরো সিস্টেমটার মূল ফোকাস হবে সাধারণ মানুষ, কোনো বিশেষ ব্যক্তি বা দল নয়। কিন্তু প্রশ্ন হলো, এই অধিকারটা রক্ষা হবে কিভাবে? এখানেই আসে রুল অফ ল বা আইনের শাসনের ধারণাটা। সোজা কথায়, দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত সবাই আইনের নিচে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেমন ধরুন, কোনো সরকারি সেবা নিতে গেলে সেখানে কে কার পরিচিত বা কাকে পছন্দ করা হলো কিনা তার উপর কিছু নির্ভর করবে না। সবকিছু হবে নিয়ম মেনে। আর এটাই কিন্তু একটা সিস্টেমের শৃঙ্খলা ধরে রাখে। তো একটা রাষ্ট্র মূলত তিনটা বড় ভাগ বা শাখার মাধ্যমে কাজ করে। আইনসভা, যারা আইন বানায়; প্রশাসন, যারা সেই আইনকে কাজে লাগায়; আর বিচার বিভাগ, যারা দেখে যে আইনটা ঠিকমতো মানা হচ্ছে কিনা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের মধ্যকার ক্ষমতার ভারসাম্য। মানে একটা শাখা আরেকটা শাখাকে চোখে চোখে রাখে, যাতে কেউ একা খুব বেশি শক্তিশালী হয়ে উঠতে না পারে। আর এ গাইডে জ্ঞানের পরিধিটা কিন্তু বিশাল। একদিকে যেমন ম্যাক্স ওয়েবারের মতো বড় বড় সমাজবিজ্ঞানীর থিওরি আছে, মানে কিভাবে একটা দক্ষ আর নিরপেক্ষ প্রশাসন তৈরি করা যায়। আবার ঠিক তেমনি একদম তৃণমূল পর্যায়ে, মানে ইউনিয়ন পরিষদ কিভাবে কাজ করে সেটাও আছে। তার মানে বড় বড় থিওরি থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের বাস্তবতা সবকিছুই কভার করা হয়েছে। এখন একটা রাষ্ট্র তো শুধু আইন কানুন বা কাঠামো দিয়ে চলে না, তাই না? এর আসল প্রান্ত হলো দেশের মানুষ। চলুন এবার সেই মানুষগুলোর দিকে একটু তাকানো যাক। এই সিস্টেমটা যাদের জন্য বানানো, তাদের ইতিহাস, সংস্কৃতি আর অধিকার নিয়ে এই গাইটা কি বলছে? এটার ঐতিহাসিক দিকটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। মানে সেই ৭৩২ সালের ইউরোপের একটা যুদ্ধ থেকে শুরু করে আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন বা ৬৯-এর গণ অভ্যুত্থান, সবকিছুই আছে। ব্যাপারটা কি বলুন তো? আসলের উদ্দেশ্যটা হলো একজন প্রশাসককে একই সাথে গ্লোবাল আর লোকাল দুই ধরনেরই একটা পার্সপেক্টিভ দেওয়া। সারা বিশ্বের ইতিহাস কিভাবে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, আর আমাদের নিজেদের ইতিহাস কিভাবে আমাদের পরিচয় তৈরি করে, দুটোই বোঝা খুব জরুরি। আর নাগরিকদের অধিকারের কথা বলতে গেলে এখানে মূলত তিনটা প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে: আইনি অধিকার, রাজনৈতিক অধিকার আর সামাজিক অধিকার। আর রাষ্ট্রের কাজ হলো এই তিন ধরনের অধিকারকেই রক্ষা করা। আচ্ছা, আমরা যেই সমাজের নিয়ম কানুন, আচার ব্যবহার বা অধিকারের কথা শিখি, এটা কিভাবে হয়? এই যে পুরো জীবন ধরে আমরা শিখি, এই প্রক্রিয়াটা কি বলে? সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। আমাদের পরিবার, স্কুল কলেজ, বন্ধুবান্ধব সবাই এই প্রক্রিয়ার অংশ। আর সমাজ বা সংস্কৃতি কিন্তু কখনোই এক জায়গায় থেমে থাকে না। ভাবুন তো, শিক্ষা, টেকনোলজি আর পুরো বিশ্বের সাথে আমাদের যোগাযোগ, এই সবকিছু মিলে আমাদের সংস্কৃতিকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। তাই যারা দেশ চালাবেন তাদের জন্য এই পরিবর্তনের ধারাটা বোঝাটা ভীষণ দরকারি। বেশ, আমরা রাষ্ট্রের কাঠামো দেখলাম, সমাজ নিয়েও কথা বললাম। এবার চলুন আরও এক ধাপ গভীরে যাই। এমন কিছু দার্শনিক আর মনস্তাত্ত্বিক ধারণা নিয়ে কথা বলি যেগুলো আমাদের ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে দেশের বড় বড় নীতিকেও প্রভাবিত করে। যেমন ধরুন, প্রাচীন চীনের দার্শনিক কনফুসিয়াসের একটা ধারণা আছে, রেন। এর সহজ অর্থ হল মানবিকতা, মানে অন্য মানুষের প্রতি সহানুভূতি আর তাদের ভালো চাওয়া। ভাবুন তো, এই একটা ছোট্ট ধারণা কিন্তু সুশাসনের একটা মস্ত বড় ভিত্তি হতে পারে।
কারণ এটা শেখায় যে কোনো পলিসি বানানোর সময় সাধারণ মানুষের ভালোর কথাটা সবার আগে ভাবতে হবে। আবার যদি মনোবিজ্ঞানের দিকে তাকাই, আব্রাহাম মাসলোর সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম উপলব্ধির থিওরিটা খুব ইন্টারেস্টিং। এটা বলছে মানুষ শুধু তার বেসিক চাহিদা মানে খাওয়া পড়া নিয়েই সন্তুষ্ট থাকে না, একটা পর্যায়ে গিয়ে সে তার ভেতরের সবটুকু সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। এটাই হলো মানুষের মোটিভেশনের সর্বোচ্চ স্তর। এখানে বিজ্ঞানের দর্শনীয় কথা আছে। যেমন দার্শনিক কার্ল পপার একটা দারুণ কথা বলেছেন। উনি বলেছেন কোনো একটা থিওরি তখনই সায়েন্টিফিক হবে যখন সেটাকে ভুল প্রমাণ করার একটা সুযোগ থাকবে। এটাই কিন্তু বিজ্ঞানকে অন্ধবিশ্বাস থেকে আলাদা করে। একজন প্রশাসকের জন্য এই আইডিয়াটা কেন জরুরি? কারণ এটা শেখায় যে কোনো পলিসি বা প্ল্যানকে শেষ কথা বলে ধরে নেওয়া যাবে না, সবসময় সেটার কার্যকারিতা পরীক্ষা করতে হবে, মূল্যায়ন করতে হবে। আবার ধরুন আপনি একটা টিমের লিডার। আপনার টিমের মানুষদের আপনি কিভাবে মোটিভেট করবেন? এই নিয়ে ডাগলাস ম্যাকগ্রেগরের দুটো মজার থিওরি আছে, থিওরি এক্স আর থিওরি ওয়াই। থিওরি এক্স ধরে নেয় যে মানুষ আসলে কাজ করতে চায় না, ফাঁকি দিতে চায়, তাই তাদের কড়া শাসনে রাখতে হয়। আর থিওরি ওয়াই ঠিক তার উল্টোটা বলে, এটা ধরে নেয় যে মানুষ কাজ করতে ভালোবাসে যদি তাকে সঠিক পরিবেশ আর দায়িত্ব দেওয়া হয়। এখন একজন নেতা হিসেবে বুঝতে হবে তার দলের জন্য কোনটা বেশি খাটবে। আর এখনকার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটা হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। এর মূল কথাটা খুব সহজ। উন্নয়নটা এমন হতে হবে যা অনেক দিন টিকবে। মানে শুধু আজকের অর্থনৈতিক লাভের কথা ভাবলে চলবে না, আমাদের সমাজ আর পরিবেশের ওপর সেটার কী প্রভাব পড়ছে সেটাও দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগগুলো নষ্ট করা যাবে না। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু নিয়ে কথা বললাম, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, এই সবগুলোকে একসাথে করলে আসলে কী দাঁড়ায়, কিসের ভিত্তি তৈরি হচ্ছে? ব্যাপারটা হলো একটা দেশের সরকারি কাঠামো কেমন হবে, সেখান থেকে শুরু করে মানুষ কিভাবে চিন্তা করে, বাস্তবতা নিয়ে কি ভাবে, এই পুরো জ্ঞানের পরিসরটাকেই একটা সমাজকে গড়ে তোলার মূল ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। এটাই বলতে পারেন একজন আধুনিক জনপ্রশাসকের জন্য জ্ঞানের একটা সম্পূর্ণ রূপরেখা। এইসব গুরুগম্ভীর আলোচনার মাঝে এই গাইডে কিন্তু কিছু মজার তথ্যও আছে। যেমন ভূগোল অংশে একটা তথ্য পেলাম যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে। ভাবা যায়, মানে আমরা এই মুহূর্তে যে রোদটা গায়ে মাখছি সেটার যাত্রা কিন্তু ৮ মিনিট আগে শুরু হয়েছিল। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো দেখলাম একটা দেশ চালানোর জন্য কোন জ্ঞানগুলোকে জরুরি মনে করা হচ্ছে, কিন্তু যদি প্রশ্নটা আরেকটু বড় করে ভাবি, আমাদের সবার জন্য একটা সুন্দর সম্মিলিত ভবিষ্যতের জন্য কোন জ্ঞানটা সবচেয়ে বেশি দরকারি, এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসাথে খুঁজে বের করতে হবে।